আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। সত্যবয়ের ঘটনার প্রতি সিয়াম দা হরর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। সিয়াম দা হরর সবসময় সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে আপনাকে ভৌতিক অনুভূতি দিতে সবসময় চেষ্টা করে। সিয়াম দা হরর সবসময় ভালো দলে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে। প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার সামনের দিকে আমি আরও দূরে আগাতে চাই এবং আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ সক্ষম হব। প্রিয় লিসেনার, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ঘটনাগুলো দেখবেন বা পরবর্তীতে যুক্ত হবেন বা এখনও হন নাই বা পরবর্তীতে হবেন, তাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় লিসেনার্স, যদি সিয়াম দা হরর চ্যানেলে যদি কেউ আপনারা ঘটনা শেয়ার করতে চান তাহলে একটাই মাধ্যম, সেটা হলো জিমেলের মাধ্যমে আপনারা অডিও বা লিখে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorror@gmail.com। আবারও বলছি, অডিও বা লিখে পাঠাতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আজকের গল্পের শিরোনাম হলো রূপালী চাঁদের শিকারী। অবশ্যই ঘটনাটি শুনেই কেমন যেন মনে হচ্ছে প্রিয় লিসেনার। তো আমাদের পাঠিয়েছেন রুবেল আহমেদ, বাসা বগুড়া। উনি যেভাবে লিখছেন আমি সেভাবে বলা শুরু করলাম। আমি যা লিখেছি তা আমার বড় মামা মতিউর রহমান তাকে সরাসরি শুনে সংগ্রহ করা। তিনি নিজের ঘটনার সবচেয়ে ঘনিষ্ঠ প্রত্যক্ষদর্শী। তিনি যতটুকু বললেন আমি ঠিক তেমনি ভাষায় ঠিক তেমনি অনুভবে এখানে ব্যক্ত করেছি। এটি তাদের কথা, তাদের স্মৃতি এবং তাদের জীবনে এক অমোচনীয় রাত। আমি কথা দিচ্ছি যে এই অনুচ্ছেদটি পড়বেন তা তাদের কাছে মনে হবে 100% সত্যকার ভৌতিক ঘটনা। পূর্ণিমার রাত, ধানের কারণে গ্রামের আলোকিত হলেও সেই আলোই কখনো কখনো অদ্ভুত ছায়া বানায়। আমার মামার মুখে সেই রাতের বর্ণনা শুনলে হাড়ে কাটা লাগে, চোখে স্পষ্ট ভীতের রেখা থাকে আর হাত কাঁপে। আমি যাই যতটুকু সম্ভব নিখুঁতভাবে লিখছি। ঘটনা ঘটেছে 1996 সালে কোনো এক শীতের পূর্ণিমার রাত। গ্রামের নাম দেওলা। বগুড়া সদর থেকে কয়েক মাইল কাঁচা পথে ঢুকলে সেই ছোট গ্রামটি পাওয়া যায়। ধান খেতে চারদিকে মাঝে একটি পরিত্যক্ত কুড়িঘর আর গ্রামের প্রবেশের পথে বছর 15 দাঁড়ানো এক পুরনো বটগাছ। বটগাছের ছায়া যেন সব কিছুকেই আলাদা মাপে মাপত। মা বললেন ধান কাটার আগে তাদের পরিবার ধান পাহারা দিত এবং রাতে শিয়াল, বাজপাখি বা চোর ঘটনা থাকলে যেন ক্ষতি না হয় তার মধ্যে তিনি একাই বেশিরভাগ রাত কাটানোর জন্য মাঠে থাকতেন। মাঠে সেই রাতটা শুরু ছিল ঠিক তেমনি। বাতাস নিষ্ক্রিয়, আকাশ পরিষ্কার, রূপালী চাঁদের আলো এত জোরালো যে ধানের মাথাগুলো এক খাড়া ঢেউ হিসাবে ঝিকিয়েছিল। কিন্তু মূল্য কিছুই অদ্ভুত ছিল, এমন একটা নীরবতা যা শান্তি নয়, ভয়ের চেয়েও নিবিড়। তিনি বললেন তিনি চেয়ার পরে বসেছিল মাঠের এক ধারে, পিঠে কাটা খড়ের কদার চেহারা স্পর্শ পাচ্ছে আর সামনে পুরে ঘরটি অন্ধকারে ঢুকে গেল। ছোট ছোট তিমি নড়াচড়া নয়, বরং কোনো ভারী পদক্ষেপের অনুকরণ। তিনি প্রথমে ভাবলেন কেউ পালাক্রমে ধান কাছে, কিন্তু কখনোই তিনি এমন কোনো আকার আকৃতি দেখতে পেলেন না। তারপর এক শব্দ, শুষ্ক ঘর্ষণ জাতীয়, গলায় আলোক ছোঁয়ার অনুকরণের মতো হাসি। একবার শুনলে রক্ত জমাট হয়ে যায়। সেই শব্দটি মৃদু ছায়ার ভিতর থেকে বারবার এসেছিল, যেন খড়ের শীষ থেকে উঠে আসা বাতাস নয়, বরং কেউ হাড় গলানো হাসিতে বলছিল। মাথার পিছনে একটা শীতল ঢেউ নেমে এলো। মা বললেন তার বুকটা একটু একটু করে ফাঁপতে শুরু করলো, হাত জয়েন হয়ে গেল। তাদের আলোতে ঠিক সামনে যে দেহটা ভেটে দাঁড়ালো, জমির সঙ্গে মিশে থাকা কাদা, ধানের পাতায় লাগা বিশ্রী আর্দ্রতা, সব কিছু মিলে সে দেহকে স্পষ্ট করে তুলছিল। তবুও তার আকৃতি এমন ছিল যে কল্পনার মানুষ নয়। লম্বা, অস্বাভাবিক শক্ত কাঁধ, হাড়ের উপর টানানো ছিন্ন চামড়া, গোফবিহীন অচেনা চেহারা, চুল জট আর চোখ দুটি ছিল অস্বাভাবিক ভাবে সরস সাদা। রূপালী চাঁদের সঙ্গে মিশে যেন দুটো ক্ষুদ্র বাতি জ্বলছে। সে ধীর পদে এগোলো। প্রতিটি পদে ধানের মাথা সরে গেল, খেতে একটি পথ তৈরি হলো। তার অঙ্গগুলো অনুপাতে অভূতপূর্ব হাত
এত লম্বা যে হাঁটা অবস্থায়ও ঘাসে আশ্রয়ে পড়ছিল। মা বললেন, এই মুহূর্তে তিনি বুঝে ফেললেন এটা কোনো মানব জাতীয় জীব নয়। গ্রামের বুড়োদের কথায় যাকে পিশাচ বলা হয় সেই রকমই কিছু একটা হবে। তিনি তখন দৌড়াতে শুরু করলেন গ্রামের দিকে, বাড়ির দিকে, কিন্তু পেছন থেকে সারাক্ষণ শোনা যাচ্ছিল দূষিত এক ঢুলির কুকড়ে ওঠানো ধ্বনি। মাঝে মাঝে সেই কাটা হাসি দৌড়ালেও মনে হচ্ছিল পিছন থেকে ধীরে ধীরে কেউ ধানের মেদ কেটে এগোচ্ছে। মা বলতেন যত দ্রুত তিনি দৌড়াচ্ছিলেন ততই পিছনের শব্দ যেন তার কাছাকাছি আসে। পথে এক মোড়ে পুরনো বটগাছের তলায় পৌঁছে তিনি ঝলঝল করে ফিরে দেখলেন কেউ নেই। ধানের পথ নিখুঁত, কোনো গন্ধ নেই, কোনো লেগে থাকা পায়ের ছাপও নেই। কিন্তু বুকের মধ্যে যে কোলাহল কেটেছে তা সহজেই যায়নি। বাড়ি ফিরে আসার পরও রাত কাটতে চাইল না। তিনি জানালেন চোরা কাঠটা দিয়ে বারবার বাইরে তাকান, কুয়াশার অদ্ভুত করে আবার খেয়ে গেলেন। গাছগুলো যেন জীবন শক্তি হারিয়েছে। গ্রামবাসীরা মুখে অদৃশ্য শান্তি নেই। সবার মনে সে রাতের কথা আঘাত করে। মামলার প্রথম দিন ঘুমাতে পারছিল না তিনি। বললেন যিনি এই কথা শুনেছেন তার হাতে এখনও কাঁপে, তার ভিতর একরকম অনিয়ন্ত্রিত কাটা অনুভূতি থেকে যায়। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষরা জড়ো হলেন। কয়েকজন বড় বয়স্ক লোক, একদল যুবক আর গ্রামের খাস পুলিশে। কেউ কেউ সেটাকে খাবিত বলল, কেউ ধর্মীয় উপসর্গ মনে করলো। অবশেষে গ্রামের পীর এবং আশপাশের মেম্বারগুলো ডাকা হলো। তারা বললেন এই ধরনের ঘটনা পূর্ণিমা রাতে মাঝে মাঝে দেখা যায়, কিন্তু তা মোকাবেলা করা যায় যদি সবাই জড়ো হয়ে কাজ করে। মা বলেছিল তারা পরবর্তী রাতে মাঠে জাগরণে রইল, কিন্তু এইবার আর কেউ একা গেল না। এবার সবাই মিলে ভয়ের ওয়েজ ভিন্ন হয়। গ্রামের ইমাম মসজিদ থেকে কোরআন ছাপলা আনলেন। এক বৃদ্ধ ফকির মাটির গর্তে কিছু লবঙ্গ, হলুদ, লবণ, ফুল ঢাললেন। আমি এখানে কোনো কৌশল বা পদ্ধতি শেখাচ্ছি না, আমি শুধু যা হয়েছে তাই বলছি। তারা রাত গভীর পর্যন্ত বারবার সীমাবদ্ধভাবে শিল্পিত কোরআন ও পাঠ করতেছিল। এই শব্দগুলি যেন রাতের ভয়কে দেওয়াল মানায়। সে রাতে তারা মাঠে ছিলেন, সবাই একসাথে বসেছিল। তাদের মুখে কাঁপন কিন্তু আশাকে স্থাপন করেছিল। রাতের গভীরে আবার পিছনে কণ্ঠের মতো শব্দ এলো, কিন্তু এবার তারা প্রস্তুত ছিল। তারা আলো জ্বালিয়ে রেখেছিল। একে একে মাইক ধরা লোকেরা কোরআন পড়ল। পাঠের বাক্যগুলো ছড়িয়ে পড়তে বাতাসে একটা বীভৎস কণ্ঠ অনুভূত সূচনা বন্ধ হলো। ম্যাচটা ছিল অদ্ভুত। মৃদু হাসি একবার দুবার শব্দ পেরিয়ে গেলে এবং তারপর চুপ। ভোর অন্ধকার তারা মাঠের দিকে গেলেন। এবার তারা কিছু লক্ষ্য করলেন যেটা আগে চোখে পড়েনি। কুড়ে ঘরের পাশে মাটিতে এক ক্ষুদ্র অস্বাভাবিকভাবে শুকানো স্থান। ধীরে ধীরে তারা এই স্থানে খুঁড়ে দেখলেন সেলটোম, একটি হাড়ের ভাঙা অংশ। সম্ভবত বহু পুরনের কুক্কুটের নখের মতো কিছুটা চিহ্ন ছিল। গ্রামের বুড়োরা বলল পুরনো কিস্সা আছে বহু বছর আগে। কেন ভদ্রলোক ওই কুড়েঘরে এক রাতে অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছিল। তারপর থেকে কুড়েঘরটি পরিত্যক্ত ছিল। তারা সিদ্ধান্ত নিলেন কুড়েঘরটি পুড়ে ফেলবে। সেই মাটির খোঁড়ার অংশটি উঁচু করে ঢেকে দেবে আর মাঠের চারপাশে আলখাল্লা বাড়িয়ে দেবেন। কিন্তু ততক্ষণে এই মামা বললেন 2.5 দিনের মধ্যে কাঠগুঁড়ো জোড়া করে কুড়েঘরটি আগুনে দাও করা। কেউ কাঁদছিল, কেউ চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু আগুনে পুড়ে থাকা কাঠের মধ্যে থেকে কোনো ভয়ানক চিৎকার বা কিছুর গলা ওঠেনি। অন্যদিকে পরের পূর্ণিমায় কেউ আর পিশাচ দেখেনি। গ্রামবাসীরা বলল সমস্ত কাজ মিলিয়ে সম্ভবত সেই অশুভ শক্তির পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু মামার মনে হয় এখনও থামেনি। তিনি ঘুমে এরকম মজুরির স্বপ্ন দেখেন যাদের আলোয় যে মুখটি ভেসে ওঠে সে মুখটি যেন তার কাছে জীবন্ত ছিল। কয়েক বছর পর যখন পর্যটকরা গ্রামের গল্প শুনতে আসে তারা বললেন দোলায় গ্রামের ধানের ক্ষেতে রাতে হাঁটা ভালো নয়, বিশেষত পূর্ণিমা রাতে। বাড়ির দরজা সব লক করা হয়। শিশুরা জমিতে না যাওয়া শাসন পেয়েছে। মামা বলতেন তারা থেকে বড় শিক্ষা হলো ভালো করে মানুষকে পাশে রাখতে হবে। একলা থাকা ভয় বাড়ায়। আর গ্রামের ওই বুড়োদের একটি কথা ছিল
সবের স্মৃতি যেন পরিণত না হয়। ইতিহাসে কোনো দাগ যদি অমীমাংস থাকে তা পরিষ্কার করা দরকার। ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে কেউ এলো, কেউ বলল পোকামাকড়ের কণ্ঠ বা বাতাস, কেউ হাসি, কেউ মিশ্র ধানের অংশ। কিন্তু মামার মুখে সেই রাতের কাটা হাসি, সেই দেখা দেহের রূপ, এসব কিছু বিজ্ঞানে পুনরূপ ব্যাখ্যা হয় না, কারণ এগুলো প্যারামেডিক্যাল এক ধরনের আওয়াজ। আজও আমি যখন মামার বাড়িতে দাঁড়াই এবং ধীর স্বরে সে রাতের কথা বললেন, তার চোখে সেই রাতের আভা দেখা যায়। তিনি আমাকে বলেছিল তিনি যাকে দেখছেন তিনি আর কখনো ধানের মধ্যে ফিরেনি। তবু গ্রামটি কখনো পূর্ণিমা রাতে আগের সরল নিরলস হাসি ফিরে পায়নি। তারা কুড়েঘরটি পুড়ে দিচ্ছিল, মাটির সে অস্বাভাবিক অংশটি ঢেকে যাচ্ছে এবং গ্রামের সবাই একসাথে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে যদি আবার কখনো অদ্ভুততা দেখা যায় তারা একসঙ্গে লড়বে। আর আমি রুবেল যখন মামার মুখে থেকে সেই কাহিনী শুনি তখন আমি কেবল এটুকুই বলতে পারি যা তিনি বললেন তা সত্যি। রূপালী চাঁদের সেই রাত, সেই হাঁটা চলা এবং সেই হাসি সব কিছু এখনও তাদের স্মৃতিতে টিকে আছে এবং তাই গ্রামবাসীরা আজও পূর্ণিমা রাতে সাবধান। যিনি আমাদের গল্পটি এখানেই শেষ, যিনি এই গল্পটি পাঠিয়েছেন তার নাম রুবেল আহমেদ। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে তিনি আমাদের ভয়ের অনুভূতি আরও বাড়াতে এবং যদি পরবর্তী যদি কোনো ঘটনা যদি তিনি আরও পাঠাতেন তাহলে অবশ্যই তিনি আমাদের জিমেলে পাঠাতে পারেন এবং বর্তমানে তিনি আমাদের জিমেলেই পাঠিয়েছেন। এবং কেউ যদি পরবর্তীতে আমাদের চ্যানেলতে ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamdahorratbd@gmail.com। অডিও বা লিখে পাঠাতে পারেন। শুধু জিমেলে পাঠানোর জন্য একটি মাধ্যম, তা বাদে আমাদের অন্য কোনো মাধ্যম নেই। যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তাহলে আমরা দেখব না, কেননা আমাদের একটি মাধ্যম জিমেল। তো প্রিয় লিসেনার্স, যদি ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সেটাতে আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরও বেশি দূরে আগাতে পারবো। এবং প্রিয় লিসেনার্স, এই ঘটনায় যদি ভৌতিক কোনো কিছু মনে হয় অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। এবং এই গল্পের নাম শিরোনাম আমি আবার বলছি, রূপালী চাঁদের শিকারী। প্রিয় লিসেনার্স, আমার ঘটনা এবং আরও ভয়ঙ্কর ঘটনা সামনের দিকে আসছে, আপনারা অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।